হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা শিখব ইংরেজিতে প্রশ্ন কী করে করতে হয়। দেখো, একটা কনভারসেশনকে কন্টিনিউ করার জন্য তোমাদের ইংরেজিতে প্রশ্ন করার শেখা দরকার। যদি তোমরা প্রশ্নই না করতে পারো, তাহলে একটা কথোপকথনকে লম্বা সময় ধরে চালাবে কী করে? দেখো, প্রশ্নবাচক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করারও কিন্তু একটা পদ্ধতি থাকে। তো আজকের এই ভিডিওটাতে তোমরা জানতে পারবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। আর WH ওয়ার্ড দিয়েও বা আমরা সেন্টেন্স কিভাবে তৈরি করব, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে আমরা প্রশ্ন কিভাবে জিজ্ঞাসা করতে পারি। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। যদি আমরা প্রশ্ন করি যে এই কাজটা কার জন্য করছো, বা ওই কাজটা কার জন্য করেছিলে, তো কার জন্য জিজ্ঞাসা করতে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ সেন্টেন্সে আমরা কিসের ব্যবহার করতে পারি। দেখো, তখন আমরা সেন্টেন্সে ফর হুম এর ব্যবহার করব। ফর হুম এর অর্থ হলো কার জন্য, অর্থাৎ কার জন্য এই কাজটা করছো, কার জন্য ওটা করেছিলে। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা ফর হুম এর ব্যবহার সেন্টেন্সে করতে পারবে। কার জন্য তুমি এই পোশাকটা কিনছো? ফর হোম আর ইউ বাইং দ্যাট ড্রেস? ফর হোম আর ইউ বাইং দ্যাট ড্রেস? দেখো, এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর প্রশ্নটাও আমরা কিন্তু ওই টেন্সটাকে বজায় রেখেই করব, অর্থাৎ ওই টেন্সের স্ট্রাকচারেই কিন্তু আমরা প্রশ্নটা তৈরি করব। ফর এক্সাম্পল, যদি আমি বলি তুমি ওই ড্রেসটা কিনছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ আর বাইং দ্যাট ড্রেস। ইউ আর বাইং দ্যাট ড্রেস। তো এই সেন্টেন্সটাকে যদি আমি প্রশ্নবাচক সেন্টেন্স করি, তাহলে কি হবে? আর ইউ বাইং দ্যাট ড্রেস? আর ইউ বাইং দ্যাট ড্রেস? আর এটাকে যদি আমি এভাবে বলি, কার জন্য তুমি ওই ড্রেসটা কিনছো, তাহলে কিন্তু আমরা ফর হুম এর ব্যবহার সেন্টেন্সে করব, আর স্ট্রাকচারটা কিন্তু একই থাকবে। তাহলে সেন্টেন্সটা কি হলো? ফর হোম আর ইউ বাইং দ্যাট ড্রেস? এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সের স্ট্রাকচারটা। আর একটা এক্সাম্পল দেখো, আপনি কার জন্য এই বৈঠকের ব্যবস্থা করেছিলেন? ফর হোম ডিড ইউ অ্যারেঞ্জ দিস মিটিং? ফর হোম ডিড ইউ অ্যারেঞ্জ দিস মিটিং? দেখো, এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে আছে, আর আমরা প্রশ্নটাকেও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে রেখেই করেছি। যদি আমি বলি আপনি এই বৈঠকটার ব্যবস্থা করেছিলেন, তো সেন্টেন্সটা কি হবে? ইউ অ্যারেঞ্জড দিস মিটিং। ইউ অ্যারেঞ্জড দিস মিটিং। আর যদি আমি এটাকে প্রশ্ন করি যে আপনি কি এই বৈঠকটার ব্যবস্থা করেছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডিড ইউ অ্যারেঞ্জ দিস মিটিং? ডিড ইউ অ্যারেঞ্জ দিস মিটিং? আর এটাকে কার জন্য আপনি এই বৈঠকটার ব্যবস্থা করেছিলেন যদি জিজ্ঞাসা করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? ফর হোম ডিড ইউ অ্যারেঞ্জ দিস মিটিং? এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে। পরেরটা দেখো, কার জন্য তুমি রান্না করো? ফর হোম ডু ইউ কুক? ফর হোম ডু ইউ কুক? দেখো, এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। যদি আমি বলি তুমি রান্না করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ কুক। ইউ কুক। তুমি কি রান্না করো? ডু ইউ কুক? ডু ইউ কুক? তুমি কার জন্য রান্না করো? ফর হোম ডু ইউ কুক? ফর হোম ডু ইউ কুক? তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এবার তোমরা খুব সহজে এই সেন্টেন্সগুলোকে তৈরি করবে। দেখো, এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে আরো সেন্টেন্স তৈরি করো। পরেরটা দেখো, যদি আমি বলি কার সাথে তুমি সেখানে গিয়েছিলে? তুমি কার সাথে কথা বলছো? অর্থাৎ প্রশ্নে যখন আমাদের জিজ্ঞাসা করতে হবে কার সাথে, তখন আমরা সেন্টেন্সে উইথ হুম এর ব্যবহার করব। তখন কিন্তু আর ফর হুম এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব না। দেখো, সেন্টেন্স অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী আমরা কিসের ব্যবহার করছি সেটা তোমরা ভালো করে এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো। সেন্টেন্স দেখো, কার সাথে তুমি পার্টিতে গিয়েছিলে? উইথ হোম ডিড ইউ গো টু দ্য পার্টি? উইথ হোম ডিড ইউ গো টু দ্য পার্টি? দেখো, সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, আর যে কোনো পাস্ট টেন্সে আমরা যখন সেন্টেন্স তৈরি করব, যখন আমরা প্রশ্ন করব, তখন আমরা ডিডের ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি তুমি পার্টিতে গিয়েছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ ওয়েন্ট টু দ্য পার্টি। ইউ ওয়েন্ট টু দ্য পার্টি। তো এই সেন্টেন্সটাকে যদি আমি প্রশ্ন করি, অর্থাৎ তুমি কি পার্টিতে গিয়েছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ ভার্বটা কিন্তু সেকেন্ড ফর্মে আছে, আর এরকম সেন্টেন্সে আমরা কিন্তু ডিড দিয়ে প্রশ্ন করব। তো সেন্টেন্সটা কি হবে? ডিড ইউ গো টু দ্য পার্টি? ডিড ইউ গো টু দ্য পার্টি? আর যদি আমি বলি কার সাথে তুমি পার্টিতে গিয়েছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে? উইথ হোম ডিড ইউ গো টু দ্য পার্টি? উইথ হোম ডিড ইউ গো টু দ্য পার্টি? আর একটা এক্সাম্পল দেখো, আপনি কার সাথে এই প্রকল্পটিতে কাজ করেছিলেন? উইথ হোম ডিড ইউ ওয়ার্ক অন দিস প্রজেক্ট? উইথ হোম ডিড ইউ ওয়ার্ক অন দিস প্রজেক্ট? তো
তো এই প্রশ্নগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা স্ট্রাকচার মেনটেন করেই করছি। অর্থাৎ স্ট্রাকচারের বাইরে গিয়ে কিন্তু আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না, কোনো প্রশ্নই করতে পারি না। এবার আমরা দেখব পরেরটা। যদি আমি বলি তুমি লাইনে কার পাশে দাঁড়িয়ে আছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? অর্থাৎ সেন্টেন্সে আমরা কিসের ব্যবহার করব? কার পাশে বোঝাতে আমরা সেন্টেন্সে বিসাইড হোমের ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? বিসাইড হোম আর ইউ স্ট্যান্ডিং ইন দ্য লাইন, বিসাইড হোম আর ইউ স্ট্যান্ডিং ইন দ্য লাইন। দেখো এই সেন্টেন্সটাতে আমরা বলতে চেয়েছি তুমি কার পাশে দাঁড়িয়ে আছো, অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো দাঁড়িয়ে থাকাটা এখনো চলছে, আর ঠিক সেই কারণে আমরা সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে তৈরি করব। এই প্রশ্নটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে তৈরি করব। যদি আমি বলি আমাদের বাড়ির সামনে কেউ দাঁড়িয়ে আছে, বা আমাদের বাড়ির সামনে সে দাঁড়িয়ে আছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? তখনও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারেই তৈরি করব। সেন্টেন্সটা কি হবে? হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, হি ইজ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কিন্তু স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তৈরি করছি। যদি আমি বলি ছবিটিতে আপনি কার পাশে দাঁড়িয়েছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? Beside whom did you stand in the photo? Beside whom did you stand in the photo? তাহলে তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটাকেও কিন্তু আমরা পাস্ট টেন্সে তৈরি করেছি। অর্থাৎ সেন্টেন্সটা পাস্ট টেন্সে ছিল, আর যখন আমরা প্রশ্নবাচক সেন্টেন্স তৈরি করলাম তখন আমরা কিন্তু ওই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটাকে তৈরি করলাম। যদি আমি বলি তুমি ক্লাসে কার পাশে বসো, তাহলে সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ প্রতিদিন তুমি কার পাশে বসো, এরকমটাই আমরা কিন্তু জিজ্ঞাসা করতে চেয়েছি। তো সেন্টেন্সটা কি হবে? Beside whom do you sit in the class? Beside whom do you sit in the class? আমার মনে হয় এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখব পরেরটা। যদি আমি বলি কাকে ছাড়া এই অ্যাচিভমেন্টটা বা এই অর্জনটা অসম্ভব হতো, দেখো সেন্টেন্সে আমরা যখন হতো বোঝাই তখন কিন্তু আমরা উডের ব্যবহার করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সেও কিন্তু আমরা উডের ব্যবহার করব। আর তার সাথে কাকে ছাড়া বোঝাতে আমরা সেন্টেন্সে উইদাউট হোমের ব্যবহার করব। সেন্টেন্স দেখো, without whom would this achievement be impossible? Without whom would this achievement be impossible? তাহলে তোমরা বুঝতে পারলে এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করছি। আর একটা সেন্টেন্স দেখো, কাকে ছাড়া এই ঘর একা লাগে? Without whom this room feels lonely. Without whom this room feels lonely. দেখো আমরা প্রায় বলে থাকি যখন ঘর থেকে কোনো বাচ্চা বা কোনো ছোট মানুষ বাইরে যায় তখন আমাদের ঘরে সেরকম হই হুল্লোড়টা আর হয় না, আর তখন আমরা প্রায় বলে থাকি যে কাকে ছাড়া ঘরটা ফাঁকা লাগছে, কাকে ছাড়া ঘরটা একা একা লাগছে। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা এই স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। তো সেন্টেন্সে যখন আমরা কাউকে ছাড়া বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে উইদাউট হোমের ব্যবহার করব। আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা উইদাউট হোমকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। যদি আমি বলি কারোর বিরুদ্ধে কোনো কিছু, কারোর বিরুদ্ধে বলতে আমরা কিন্তু সেন্টেন্সে এগেনস্ট হোমের ব্যবহার করব। সেন্টেন্স দেখো, যদি আমি বলি কার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ দায়ের করেছিলেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? Against whom did you file a complaint? Against whom did you file a complaint? তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে যখন আমরা বোঝাতে চাইবো যে কার বিরুদ্ধে তখন কিন্তু আমরা সেন্টেন্সে এগেনস্ট হোমের ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, আরেকটা সেন্টেন্স দেখো, ম্যাচটিতে তুমি কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলে? Against whom did you compete in the match? Against whom did you compete in the match? যদি আমি বলি কার বিরুদ্ধে তুমি ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছ, তাহলে সেন্টেন্সটা কি হবে? Against whom are you going to compete in the match? Against whom are you going to compete in the match? তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্স অনুযায়ী কিন্তু আমরা প্রশ্ন তৈরি করছি, অর্থাৎ সেন্টেন্সটা কোন টেন্সে আছে এটা দেখে কিন্তু আমরা প্রশ্ন তৈরি করছি। প্রশ্নগুলোও কিন্তু আমরা একটা ঠিকঠাক স্ট্রাকচারে তৈরি করব। আমরা কিন্তু ভুল স্ট্রাকচারে কোনো সেন্টেন্স বা কোনো প্রশ্ন তৈরি করতে পারবো না। পরের প্রশ্নটা দেখো, যদি আমি বলি তোমার জন্মদিন কোন মাসে, সেন্টেন্সটা কি হবে? ইন হুইচ মান্থ ইজ ইয়োর বার্থডে? ইন হুইচ মান্থ ইজ ইয়োর বার্থডে? দেখো এখানে কিন্তু আমরা ইন হুইচ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। তো কোন মাসে জিজ্ঞাসা করতে গেলে আমরা কিন্তু ইন হুইচ মান্থের ব্যবহার সেন্টেন্সে করব। আর একটা দেখো, তুমি কোন ভাষায় সাবলীলভাবে কথা বলো? ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক ফ্লুয়েন্টলি? ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক ফ্লুয়েন্টলি? তাহলে তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করলাম।
দেখো এই সেন্টেন্সটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আর ঠিক সেই কারণে আমরা ডু এর ব্যবহার সেন্টেন্সে করলাম প্রশ্ন করতে গিয়ে। তুমি কোন ঋতুতে ভ্রমণ করতে পছন্দ করো? ইন হুইচ সিজন ডু ইউ প্রেফার টু ট্রাভেল? ইন হুইচ সিজন ডু ইউ প্রেফার টু ট্রাভেল? তো আমার মনে হয় এই সেন্টেন্স তিনটের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ইন হুইচ এর ব্যবহার কিভাবে করছি। আর একটা দেখো, যদি আমি বলি কোন দিনে আপনার জন্মদিন, তাহলে কিন্তু আমরা সেন্টেন্সে তখন আর ইন এর ব্যবহার করব না, অর্থাৎ ইন হুইচ এর ব্যবহার করব না। তাহলে সেন্টেন্সে আমরা তখন কিসের ব্যবহার করব? তখন আমরা অন হুইচ এর ব্যবহার সেন্টেন্সে করব। সেন্টেন্সটা কি হবে? অন হুইচ ডে ইজ ইয়োর বার্থডে? অন হুইচ ডে ইজ ইয়োর বার্থডে? দেখো সেন্টেন্সে আমরা সিজনের আগে ইন এর ব্যবহার করি, মাসের আগে ইন এর ব্যবহার করি, কিন্তু দিনের আগে আমরা অন এর ব্যবহার করি। আর ঠিক সেই কারণে অন হুইচ ডে এর ব্যবহার আমরা এই সেন্টেন্সে করেছি। আর একটা এক্সাম্পল দেখো, এই খবরটা তুমি কোন চ্যানেলে দেখেছিলে? অন হুইচ চ্যানেল ডিড ইউ ওয়াচ দিস নিউজ? অন হুইচ চ্যানেল ডিড ইউ ওয়াচ দিস নিউজ? দেখো আমরা যখন কোনো ডিভাইসে কিছু দেখি, অর্থাৎ ফোনে কিছু দেখি বা কম্পিউটারে কিছু দেখি, টিভিতে কিছু দেখি, তখন কিন্তু আমরা অন এর ব্যবহার করি। তো তুমি কিসে দেখেছিলে বোঝাতে আমরা অন হুইচ এর ব্যবহার সেন্টেন্সে করব। অন হুইচ চ্যানেল ডিড ইউ ওয়াচ দিস নিউজ? যার অর্থ হলো তুমি কোন চ্যানেলে এই খবরটা দেখেছিলে। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা অন হুইচ এর ব্যবহার সেন্টেন্সে কিভাবে করি। তো এই ছিল আজকের কিছু প্রশ্নবাচক সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর প্রত্যেকটা প্রশ্নের স্ট্রাকচারে তোমরা এখন প্রশ্ন তৈরি করতে পারবে আর সেগুলোকে ব্যবহার করো। যত তোমরা নতুন নতুন প্রশ্ন তৈরি করবে, নতুন নতুন সেন্টেন্স তৈরি করবে, ততই তোমরা কিন্তু শিখবে যে কিভাবে এগুলোকে তৈরি করা হয়, আর ততই তোমরা প্র্যাকটিস করবে, ততই ফ্লুয়েন্ট হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.